স্থিতিতে বা কোনো ধরনের বিপদ আপদের আশঙ্কা দেখলে তা প্রতিরোধ করার জন্য ম্যাজিস্ট্রেট অস্থায়ী বা সাময়িক আদেশ দিতে পারেন। কী জন্য দিতে পারেন? প্রতিরোধ করার জন্য। কোন কারণে? জরুরি পরিস্থিতিতে বা বিপদের আশঙ্কা দেখা দিলে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে অবস্থা চলমান আছে, চলমান থাকার কারণে কী করতে পারে? জনজীবনে বিশৃঙ্খলা হতে পারে, মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং সে বাধা বিরক্তি আঘাত বা বাধা বিরক্তি ঝুঁকির মধ্যে পড়তে পারে, তখন এই জাতীয় ম্যাজিস্ট্রেট আদেশ দিয়ে এটাকে পরিস্থিতি স্বাভাবিক করে। এটা হচ্ছে ফ্যাক্টর। কেন করো? এখন আমরা দেখি 144-এর ক্লিয়ারলি 7টা পয়েন্ট কি বলতেছে। প্রথম সেটাই যদি ম্যাজিস্ট্রেটের কাছে কেউ লিখিতভাবে বলে যে কোনো এলাকায় এই ব্যবস্থা হচ্ছে, আপনার স্টেপ নেওয়া দরকার আছে, তখন আদালত ওই জায়গার উপরে প্রয়োজনীয় লিখিত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন। 2 নম্বর পয়েন্ট বলছে যদি ব্যাপারটা এতটাই গুরুতর হয় তাহলে প্রতিপক্ষের কথা শোনার সময় নাই, নোটিশ ইস্যু। 3 নম্বর পয়েন্ট এসে বলতেছে যে এই যে নোটিশটা জারি করবে কার প্রতি? স্পেসিফিক কেউ হতে পারে অথবা ঘন ঘন আসা যাওয়া করে এই লোকগুলির উপরে দিতে পারে। ঘন ঘন লোকগুলি স্পেসিফিক ব্যক্তির বিরুদ্ধে হয়। আমাদের মামলার আলোকে বলি, এই জমিটা আপনাদের প্লটের অংশ, প্রতিবেশীরা এটা দখল করার চেষ্টা করতেছে, শান্তি ভঙ্গের চেষ্টা করতেছে, তখন আপনি তো জান না, সেও যেন ঢুকতে না পারে, আদালতের 144 জারি করে বসে। আদালত অপরপক্ষের বলে আপনিও ঢুকবেন না, কেউ ঢুকবে না, যেমন আছে এমনি থাকবে। এটা হলো ক্রিমিনাল মামলার মধ্যে এক ধরনের নিষেধাজ্ঞার মতো, মানে কেউ ঢুকবা না। কারণ তোমরা ঢুকলে তুমি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, স্বাস্থ্য আঘাতপ্রাপ্ত হতে পারে, নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, কেউই ঢুকবা না। এই জায়গার উপর 144 জারি করা হয়েছে, তোমার মিছিল এর মিছিল কোনো মিছিল এদিক করতে পারবো না। বা না, ওইটা পুলিশকে রাইটই আছে ঘেরো দিয়ে গ্রেপ্তার করা, ওইটা পুলিশের রাইটই আছে ঘেরো দিয়ে গ্রেপ্তার করা। ওই জায়গাটা লাগবে না, ওই জায়গাটা লাগবে না। তাহলে আমরা নেচার দেখতে পেলাম, অবস্থা গুরুতর হলে একতরফা, আর কার উপর যেতে পারে? যে কোনো ব্যক্তি অথবা জনসাধারণ, লিস্টেড কিছু জনসাধারণের উপর দেওয়া যেতে পারে। 4 নাম্বার হচ্ছে বিচারকের আদেশ পরিবর্তনশীল। এই বিচারক যে আদেশ দেবেন সেই আদেশ তিনি নিজেই পরবর্তীতে যদি মনে করেন যে না, এখন তার বিপদের আশঙ্কা নাই, তবে তিনি কি করতে পারবেন? অথবা ওনার জায়গায় যে মিস্টেক থাকবেন উনিও পরিবর্তন করতে পারবেন, বাতিলও করে দিতে পারবেন। কারণ আমরা জানি বিচারক প্রতিদিন এক চেয়ারে একজন বসে না, বিচারক পরিবর্তনশীল। স্পেসিফিকলি বিশেষ করে ম্যাজিস্ট্রেট এক একদিন এক একজন বসে। তাহলে আগে যেমন ছিল, পরের তারিখে যিনি আসবেন উনি শুনে ওই বক্তব্য শুনে বলেন আচ্ছা এখন তো আর নাই, ওকে বাতিল। পঞ্চম অপশনে যেটা বলেছে যে এই যে আদালত উনি যে বাতিল করবেন, এই যে বাতিল করার মুখে মুখে বললেই তো চলবে না। বাতিল করার জন্য কেন বাতিল করলেন, কেন পরিবর্তন করবেন, ইন রিটেন হতে হবে, তাকে লিখিতভাবে সেটা করতে হবে। কোর্টের কোনো কিছুই মুখে মুখে হয় না। বিচারক যাই করবেন লিখতে হয়, তাতে যার লিখার অভ্যাস ভালো আর ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকার অভ্যাস ভালো, তার জজ হইলে ভালো, ম্যাজিস্ট্রেট হইলে ভালো। লেখা বেশি, ঘন্টার পর ঘন্টা বসে থাকার অভ্যাস থাকতে হবে বেশি, কারণ আপনি হাঁটতে হাঁটতে তো লিখতে পারবেন না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বেশিক্ষণ লিখতে পারবে না। কোর্টের মধ্যে তো বিচারক দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখবে না, ওনার চেয়ার আছে, ওনাকে বসতে হবে। যারা লিখতে পারবে তারাই তো হবে, যে লিখতে পারে না তারা জজ মিস্টেট হওয়া দরকার কি? ওটা লেখার জায়গা, 2-4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা রায় লিখতে হবে। কারণ লিখা, অবশ্যই লিখা মানে তার ধৈর্য ভালো থাকতে, আর হচ্ছে এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না, কোশ্চেন না। বিচারকরা যদি ধৈর্যশীল না হয় তাহলে উনার প্রমোশন হবে না, কারণ এই ধরনের ম্যাজিস্ট্রেটকে প্রমোশন দিলে তো ঝামেলা বাড়বে। ওনার প্রমোশন কম হোক, আপনি দিকে আরো বড় জায়গায় নিবে, আরো বিপদ বাড়াতে। একটা বিচারকদের ট্রেনিং সেন্টার হয়, ঢাকাতে আছে, এটা হাইকোর্টে যাওয়ার একটু আগে জুডিশিয়ারি প্রশিক্ষণ কেন্দ্র, জজ হওয়ার পর ট্রেনিং দেওয়ানো হয়।